আসসালামু আলাইকুম। আমি মাসারুল ইসলাম শাওন। স্টোরি টেলিং বাই শাওনের সকল লিসেনারকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন। এই ঈদ আপনাদের জীবনে নিয়ে আসুক শান্তি এবং সমৃদ্ধি। আজকে ঈদের এই আনন্দে আমরা আপনাদের জন্য একটি স্পেশাল এপিসোড নিয়ে এসেছি। এই স্পেশাল এপিসোডে যার ঘটনা থাকছে তার ঘটনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করেন। সেটা হচ্ছে মহিবুল্লাহ হুজুরের ঘটনা। ঘটনা শুরু করবার আগে আমি আপনাদের এতটুকুই বলতে চাই, যারা জিন রিলেটেড এইসব কাজ করেন বা যাদের জীবনে এই ধরনের অতি প্রাকৃত ঘটনার প্রভাব রয়েছে, তারা চাইলেও প্রতিনিয়ত আমাদের ঘটনা দিতে পারেন না। তাই যখনই তারা আমাদের ঘটনা দেন, আমরা আপনাদের জন্য তাদের ঘটনা নিয়ে আসি। তাই আমাদের লিসেনারদের আমি বলবো, আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করবেন, কারণ তাদের ঘটনা আমরা প্রতিনিয়ত পাই না। কথা না বাড়িয়ে আজকে আমরা আপনাদের জন্য শুরু করছি মহিবুল্লাহ হুজুরের ঘটনা, যেই ঘটনার নাম ভার্সান। রাতুল ভাইকে অসংখ্য ধন্যবাদ মহিবুল্লাহ হুজুরের এই ঘটনাটি আমাদের লিখে পাঠাবার জন্য। হুজুরের ঘটনা হুজুর যেভাবে বলেছেন আমরা ঠিক সেভাবেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। হুজুর বলছেন, আসসালামু আলাইকুম শাওন ভাই এবং এসটিএস এর সকল লিসেনারদের জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজ ঘটনা শুরু করবার আগে প্রথমেই সবার কাছে দুঃখ প্রকাশ করছি এই কারণে যে আমি নিয়মিত ঘটনা দিতে পারছি না। কেন পারছি না তার কারণ হয়তো বলে বোঝানো সম্ভব না, তবে আজ কিছু অজানা তবে ডার্ক বা ঘৃণ্য কিছু আপনাদের শোনাবার চেষ্টা করব। এক অন্তিম যাত্রার কথার সামান্য কিছু বলছি আপনাদের, যা শুনে আপনাদের সুফি দরবেশ হয়ে যাবে। যাক, আর বললাম না এই সম্পর্কে কিছু। ছেলেটা ছোটবেলা থেকেই একঘেয়ে ছিল। প্রথমে মনে করত প্রচণ্ড মেজাজ, তাই তার একাকিত্বের সঙ্গী এগুলো। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলো আসলে ব্যাপারটা তা নয়। তার এই পরিণতির জন্য দায়ী মূলত তার জিহ্বা। এই সমাজে যে ব্যাপারগুলো ম্যাচুরিটি বলে ধরে নেওয়া হয়, তা সে কিছুতেই মেনে নিত না। ওই ছেলেটা বুঝতে পারত তার সুযোগ নিচ্ছে সবাই, তবে সেই আবার সবার চক্ষুশূল। মানুষ এই একই দেহে একই অঙ্গে বহু রূপ, তাদের মনে এক আর জিহ্বায় আরেক। এইসব বুদ্ধিদীপ্ত ওই গোয়ালের কোনো সময় হজম হয় না, যার দরুন একাই চলতে হবে মনে, এবং এই সিদ্ধান্ত নিয়ে ছেলেটা একাই চলে। কিন্তু সেখানেও শান্তি নেই, শক্তি নেই। ছেলেটা যখনই একা চলতো বা একা থাকতো, ওর মনে হতো যে ওর আশেপাশে বিচরণ করছে অনেক কিছু বা অন্য কিছু। সে একা চলতে পারতো না, এমনকি ঘুমাতেও পারতো না। আর অন্ধকারে ছিল মারাত্মক ফোবিয়া বা ভয়। যখনই অন্ধকারে সে পড়ে যেত কোনো কারণবশত একা, তখনই ওর মনে হতো ওর দিকে তাকিয়ে আছে এমন দুটো চোখ, যাকে সে দেখতে পাচ্ছে না, তবু অনুভব করতে পারছে। আর এই অনুভব ওর ছোটবেলা থেকেই করে আসছে ও। তাই ওর মা সব সময় ওর পাশেই থাকতো, কারণ সে জানতো তার ছেলে একা ঘুমাতে বা অন্ধকারে থাকতে পারে না। মা শুধু বলতো, আমার নসিব তুই যেন না পাস। ছেলেটার পরিধি ছিল অনেক ছোট। সত্যি বলতে কি, যার কেউ নেই সে দুর্বল, আর যার সবাই আছে সেই সবল। কিন্তু ওই ছেলেটার ক্ষেত্রে সময় এবং প্রকৃতি তার বিরুদ্ধ রূপ নিল। সাল 2018, অক্টোবরের কোনো এক রাতের কথা। আমি বর্ষাদের বাসায়, আর বর্ষা আমার সামনেই দাঁড়িয়ে আছে। সম্পূর্ণ ফ্ল্যাট দাবড়িয়ে বেড়াচ্ছে ওর কাবিলার রক্ষীরা। একরকম জোর ও সবার সামনে দেখাচ্ছে। বুঝতে বাকি রইল না এদের ক্ষমতা কত দূর, আর ওদের লোকজন বোঝাতে কোনো কমতি রাখছে না। একটা আগুনের ফুলকি থেকেই পুরো জঙ্গলে আগুন লেগেছে, আর জঙ্গল শাসনকারীরা
বিচার জানিয়েছে ওই সীমান্তের বাসিন্দাদের কাছে, যাদের থেকে শয়তানের মাথার দুটো শিং বেশি দূরে নয়। ওরা উগ্র, ধ্বংসপ্রাপ্ত, সবসময় সুযোগ খুঁজে মানব জনপদে সরাসরি প্রবেশ করার, কিন্তু এক অদৃশ্য বেড়া বা সীমানা ওরা ততক্ষণে পেরোতে পারে না যতক্ষণ দ্বাররক্ষীদের কাছে ওই সীমানার কেউ ফরমান না পাঠায়। ওদেরই একজন আমার সামনে দাঁড়িয়ে আছে, আমার হাতে তাবিজটা পেঁচানো, আর পুঁথিগুলো প্রচণ্ডভাবে মুভ করছে। আমি বলি, ওকে ছেড়ে দে এবং নিজের জায়গায় ফিরে যা। বর্ষার ভেতরে থাকা ওই এন্টিটি প্রতিউত্তর আসে, যদি না যাই তাহলে কি এটা দিয়ে আমাদের তাড়াবি? আরে, ওটার জোর আমাদের জানা আছে এবং তোর দৌড়ও জানা আছে। আমি বলি, আমাকে বাধ্য করিস না এমন কিছু করতে যার জন্য আমাকে দায়ী করবি। ওরা সেই দিকে থেকে উত্তর আসে, দায়ী তো তুই হয়েই আছিস। তুই কি আমাদের থেকে আলাদা নাকি? আমরা যদি ধ্বংসলীলা চালাই, তুই তো সম্পূর্ণ একটা ধ্বংসের রূপকার। কি মনে করেছিস ওই দিনের কথা সবাই ভুলে গেছে? কারো ভেতর আলোচনা হয় না, মতবিরোধ ছিল, আর এখনো আছে। ওই রাতের ঘটনা পৌঁছে গিয়েছিল পূর্ব সীমান্তের শেষ কাবিলা পর্যন্ত, আর এখন এই হাতে এই জিনিসটা নিয়ে ঘুরছিস। তাহলে কেন নিয়েছিলে সেই রাতে ওটা? কেন? মূল চেহারায় তো এসেই পড়েছিলি। আমি বলি, চুপ কর, তুই কিছু জানিস না। শয়তানটা বলে, ও তাই? দুটো হাত ছিল রক্তাক্ত, নিজের এবং অন্যের। ভুলে গেলি সেই চয়েসটা যা নিজে নিয়েছিলি? কিভাবে পারলি এমন করতে? ওটা কিসের প্রভাব বহন করে জানতি তুই? ওটা কার ছিল জানতি তুই? কত ইতিহাস ওটাকে নিয়ে জানতি তুই? আমি কান চেপে চিৎকার দিয়ে বলি, তুই কিচ্ছু জানিস না। তখন ওই শয়তানটা বলে, ও আচ্ছা, ঠিক আছে, তাহলে সেদিন কার হাতে ছিল ভার্সান? এই নাম শুনে আমি হতবাক হয়ে যাই এবং আমার হাত থেকে তাবিজটা পড়ে যায়, কারণ এই নাম সবাই জানে, তবে কেউ এর তেমন চর্চা করে না। এই নাম ওদের অনেকের জন্য আতঙ্ক বয়ে আনে। আমার বিহ্বলতার সুযোগ নিয়ে শয়তানটা দৌড়ে এসে আমাকে একটা লাথি মারে। ব্যাস, আমি অজ্ঞান হয়ে যাই। 17 বছর বয়স ছেলেটা একটা একটা রুমে বসে আছে। হাতের 5টা আঙুল সমানভাবে কেটে গেছে, চোখ দিয়ে পানি পড়ছে, যতটা না ব্যথার কারণে তার চেয়ে বেশি প্রশ্ন জর্জরিত নিজের কারণে। চোখ মুছতে মুছতে বেসিনে যে হাতটা ধোয়া শুরু করে। প্রচণ্ড জ্বলছিল পানি লেগে। বাসায় কেউ নেই, তাই কান্না করছিল শব্দ করে। ঠিক তখনই বেসিনের কল দিয়ে কলকলিয়ে পানির জায়গায় রক্ত বের হচ্ছিল, যার দরুন সম্পূর্ণ বেসিন ছেলের হাতে লাল হয়ে যায়। ছেলেটা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সে সময় সে শুনতে পায় রুমের এক কোণা থেকে কেউ বলছে, কাঁদছো কেন তুমি? একদিন তোমার একে নিতেই হতো। ভার্সান তোমার হাতে উঠেছে, তুমি সৌভাগ্যবান। দেখনি তুমি ভার্সানের আগে তোমার অবস্থা এবং পরে তোমার অবস্থা? প্রত্যেকেই তার প্রাপ্য পাবে, আর ভার্সান তা নিশ্চিত করবে। ছেলেটা বলে সে চায় না। ওই দিক থেকে উত্তর আসে, ভার্সান দাতা চায়, তাই ফিরিয়ে দেওয়ার সুযোগ নেই। ছেলেটা বলে, নিয়ে যাও ওটা। উত্তর আসে, আমার উপর এখন সেই আদেশ নেই। এরপর নিশ্চুপ চারপাশ, কোনো শব্দ নেই। 15 বছর বয়স, কোরবানি ঈদের 7 দিন আগে এক রাতের ঘটনা, যা চেঞ্জ করে দিল একটা মানুষের সম্পূর্ণ জীবন। ওই ছেলেটা একটা বাড়ির সামনে দাঁড়িয়ে ওয়েট করছিল ওর বন্ধুর, যে কিনা ওই বাড়িতেই থাকতো। হঠাৎ করে ওই বাড়ি থেকে একটা মধ্যবয়সী মহিলা এবং তার সাথে 4টা সমবয়সী মেয়ে নেমে আসে। ওই মহিলাটা কর্কশ ভাষায় ছেলেটাকে বলে, এই, তুমি এই বাড়ির সামনে দাঁড়িয়ে আছো কেন? কি কাজ আর কোথায় থাকো? ছেলেটা উত্তর দেয় যে সে তার বন্ধুর জন্য ওয়েট করছে। মহিলাটা বলে, মিথ্যা বলবে না, যাও এখান থেকে, আর কখনো এই বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে না। মহিলাটার ব্যবহারে ছেলেটা রাগ হয়ে বলে, আমি আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে নেই, সরকারি রাস্তা এবং ফুটপাত, এখানে সবাই তো দাঁড়াতে পারে, আপনি এমনভাবে কথা বলছেন কেন? মহিলাটা বলে,
ছোট লোক, ফকিন্নির বাচ্চা, মুখে মুখে তর্ক করিস। এ কথা বলে ওই মহিলা কয়েকজনের নাম ধরে ডাক দিল। এরপর ওই বাড়ি থেকে 4-5 জন মধ্যবয়সী বা ওর সমবয়সী লোক বের হয়ে এলো। মহিলাটা ওই লোকদের বলে, দেখ, এই জানোয়ার ডিস্টার্ব করছে। স্কুল থেকে ফলো করে করে সে বাসার সামনে চলে এসেছে, আবার মানা করলে তর্ক করছে। ছেলেটা হতবিহ্বল হয়ে যায়। এইসব কি বলছে এই মহিলা? ওই লোকদের মধ্যে একজন সেই মেয়েদেরকে জিজ্ঞেস করলো, মেয়েদের মধ্যে থেকে একটা মেয়ে যে কিনা ছেলেটার সাথে একই স্কুলে পড়তো। সে বলে, হ্যাঁ, ওরা সব সময় আমাকে ডিস্টার্ব করে, আজ বাড়ি পর্যন্ত চলে এসেছে। ছেলেটা বলে, জেবা, এইসব কি বলছো? আমি তোমাদের কবে ডিস্টার্ব করলাম? ব্যাস, কে শুনে কার কথা? ওই লোক এবং ছেলেগুলো সেই ছেলেটাকে বেধড়ক মার দেওয়া শুরু করে। ছেলেটার গালে হাত দিলে কোমরে লাথি মারে আর বুকে সমানে বাড়ি দিতে থাকে। বুককে সেভ করতে গেলে পিঠে ঘুষি মারে। 4-5 জন একসাথে একজনকে মারলে যা হয় আর কি। মারের চাপ এমন ছিল যে ছেলেটা প্রস্রাব ও বমি করে দেয় মাঝ রাস্তায় সবার সামনে। শতবার বোঝাবার চেষ্টা বৃথা হয়। কেউ একজন ছেলেটার বাবাকে জানালে সে দৌড়ে এসে দেখে তার সন্তান কাপড় নষ্ট করে ওই বাড়ির সামনে জাম গাছতলার নিচে কিছু লোকজন আড়ালে দুর্বল অবস্থায় পড়ে আছে। সন্তানের এই অবস্থা দেখে বাবার মন মানে না, যার দরুন ছেলেটার বাবা ওই লোকদের কাছে জানতে চাইলো। ওরা ওর বাবাকে পরপর থাপ্পড় বসিয়ে দেয়। এলাকার মানুষ বলে, ভাই, এরা সবাই ক্ষমতাবান, এদের সাথে লাগতে যেয়েন না, যান আপনার ছেলেকে চিকিৎসার ব্যবস্থা করেন। ওই লোকেরা বলে, জানোয়ারের বাচ্চারা, যা এখান থেকে না হলে বাপ ছেলে দুইটাকেই জেলের ভেতর দিয়ে দেব। যাই হোক, বাসায় আসে এবং ছেলেটা ওর বাবাকে সব বলে। ওর বাবা শুনে বলে, যাও, এখন রেস্ট নাও, বাদ দাও এসব। রাতের বেলায় মার চিৎকার শুনে ঘুম ভেঙে যায়। বাবার প্রচণ্ড বুকে ব্যথা উঠেছে। তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে ডাক্তার বলে একটুর জন্য স্ট্রোক করেনি। কয়েকদিন যায়, যা ব্যাখ্যা করা সম্ভব না। বাড়িওয়ালা এসে বলে রুম ছেড়ে দিতে, কারণ মালিক কমিটি এটা সিদ্ধান্ত নিয়েছে। যার সভাপতি ছিল জেবার চাচা। ওরা বাড়ি ছেড়ে চলে যায় এবং এলাকাও ছাড়ে, কিন্তু স্কুলে সবার কানে কানে মুখে মুখে একটাই কথা, মায়ের ঠেলায় মুতে দিছে। কম্বাইন্ড ক্লাস, ছেলে মেয়ে একসাথে। জেবা ও তার বান্ধবীদের সেই চাহনি, হাসি এবং নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে হাসির যে একটা ঝলক, তা সে কোনোভাবেই সহ্য করতে পারে না। ছেলেটা ওর বন্ধুকে জিজ্ঞেস করে কেন সে সবার সামনে বলল না যে তার জন্যই ওই বাড়ির সামনে সে ওয়েট করছিল। বন্ধু বলে, একই অ্যাপার্টমেন্টে সবাই থাকি, শুধু শুধু মুখ কালাকালি হবে। আর তাছাড়া বাবা মা জানলে বলবে এইসব ব্যাপারে কেন ঢুকলাম। তোরও দোষ আছে, তুই কেন তর্কে জড়ালি? তুই সরে গেলেই তো হতো। ছেলেটা অবাক হয়ে যায় ওর বন্ধুর কথা শুনে। পরে একদিন জানতে পারে সত্যি ওর সার্কেলের কয়েকজন জেবাদের বিরক্ত করত, ওই টিনেজ থাকতে যা হয় আর কি। আর এই বিষয়ে ওর বন্ধুও জানতো, কিন্তু ছেলেটা ছিল কেমন জানি, ও তো শুধু বন্ধুদের সাথেই খেলতো, আড্ডা দিত। মূলত ফোকাটে ও একটা মার খেল, আর বন্ধু তার অ্যাপার্টমেন্ট সোসাইটির রক্ষার দরুন সব যেন চুপ করে রইল। ধীরে ধীরে মন উঠতে শুরু করলো সবার থেকে, কিন্তু কিছু করার ছিল না। এসএসসি এক্সামের আর কয়েক মাস বাকি, স্কুল চেঞ্জ করা সম্ভব ছিল না। ফাইনালি বিদায় অনুষ্ঠানের দিন এমন কাণ্ড ঘটল যা ছিল ব্যাখ্যার বাহিরে। স্টুডেন্ট হিসেবে তেমন খারাপ ছিল না বিধায় স্যারগণ ডেকে ছেলেটাকে বলল স্টেজে দাঁড়িয়ে কিছু বলতে। ছেলেটা যখন স্টেজে উঠে তখন ব্যাচমেটদের খুব ভালোভাবে ট্রোলের শিকার হয়। সর্বশেষ এসএসসি শেষ ব্যবহারিক পরীক্ষায় ওকে সবাই দেখেছিল। যাই হোক, এরপর ছেলেটার জীবনে আসে আমূল পরিবর্তন। এক অন্ধকার ফোবিয়া থাকা ছেলেটা এখন সব সময় একাই থাকে। সব সময় মনে হতো কেউ ওকে ফলো করছে। ঘুমিয়ে থাকলে পায়ের সামান্য, আবার মাথার সামনে কেউ দাঁড়িয়ে আছে, কেউ একজন। একদিন রাতের বেলায় 11টার মতো বাজে। বাসায় যাওয়ার সময় শরীরটা কাটা দিয়ে উঠল।
ভার ভার লাগছে শরীরটা, পা আগাচ্ছে না। সকল ভয় ডর দূর করে এবার সে বলে ওঠে, ছোটবেলা থেকে দেখেছি পিছু নিচ্ছিস, কি সামনে আসবি না? কিছু বলার থাকলে বল, করার থাকলে কর, আমার কাউকে দরকার নেই। যদি সামনে আসার সাহস না থাকে তাহলে দূর হয়ে যা। পরক্ষণই মনে হয় সে এইসব কি বলছে। যাই হোক, সেদিন রাতের কথা, ছেলেটা জানালার সামনে বসে আছে। হঠাৎ ওর ডান কাঁধ ভার ও গরম হয়ে গেল। মনে হয় কেউ যেন একটা ভারী রড এনে রেখেছে ওর কাঁধে। প্রচণ্ড ব্যথায় পেছনে ফিরে তাকানোর সময় ছেলেটা শুনে, যদি এই ভার সহ্য করতে না পারো তাহলে তাকে সহ্য করবে কিভাবে? যা পেয়েছো তা ফেরত দিতে হবে। ছেলেটাই কথা শুনে অবাক হয়ে যায়, কারণ ঘরে সে একাই ছিল। এরপর ধীরে ধীরে শুরু হয় কোনো এক অজানার সাথে কথোপকথন। ছেলেটা এখন আর ওর নিজের মধ্যে নেই। এখন সে এমন অনেক কিছু দেখে, জানে যা সবাই দেখে না, জানে না। জীবনের মোড় ঘুরে যায় ওর। একদিন রাতে ঘুম ভেঙে যায় কিছু একটা শব্দে। ঘুম থেকে উঠে দেখে ফ্লোরে পড়ে আছে এমন একটা জিনিস যা সে আগে দেখেনি। ছেলেটা চিন্তা করে, এটা এখানে আসলো কিভাবে? পাশ থেকে কেউ বলে, এটা তোমার জন্য। ছেলেটা বলে, এটা দিয়ে আমি কি করব? উত্তর আসে, কি না করবে, এটা শুধু তুমি হাতে নাও, এরপর যা মনে আসে তাই করো। আমি এই জিনিসটা হাতে নেই। প্রথমত ভালো ওজন ছিল, কিন্তু ছেলেটা হাতে নেয় এবং আয়নার সামনে যায় এটা দেখতে যে ওকে কেমন লাগছে। ছেলেটা আয়নার সামনে গিয়ে ওর চোখের মনি বাঘের চোখের মনির মতো হয়ে গেছে। আর ওর পেছনে অসংখ্য ভয়ঙ্কর ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। নিজের এই রূপ দেখে সে চিৎকার দিয়ে দূরে সরে যায় এবং ওই জিনিসটা হাত থেকে পড়ে যায়। ছেলেটার শরীর হালকা হালকা লাগছিল। সে বলল কি হলো তার সাথে? উত্তর আসে, এটা এটারই প্রভাব। ছেলেটা বলে, মানে এটা কি আর কার? ওই কোণা থেকে উত্তর আসে, এটা কার তা পরে জানবে, তবে এটার নাম হলো ভার্সান। এরই মধ্যে কয়েক বছর পার হয়ে যায়। বিগত এই সময়গুলোতে একটাই জিনিস শিখেছে সে, আর তা হলো, যদি তুমি হিংস্রতা শেষ করতে চাও তবে তোমাকে আরো বেশি হিংস্র হতে হবে। সত্যি বলতে এই নীতিতে ছেলেটা চলা শুরু করে, কারণ এই কথা ওর কানে গেঁথে গিয়েছিল। আজ সেই চিরচেনা এলাকায় ফিরে আসা, যেখানে অলিতে গলিতে ছোটাছুটি, খেলাধুলা, আড্ডা, কত শৈশব স্মৃতি রয়েছে। কোনো কিছুই পরিবর্তন হয়নি। ছেলেটা ওই বাড়ির সামনে যায়। বাড়ির সামনে এলাহি অনুষ্ঠান আয়োজন, কারণ আজ যেবার বড় বোনের বিয়ে। ছেলেটা বাড়ির মেইন গেট বরাবর রাস্তার উপর মাটিতে গেঁথে দিল ভার্সান। বলে রাখি, এটা মানব জনপদের কোনো কিছু না, তাই এটার ব্যবহার বা এটা সবার পক্ষে দেখা সম্ভব না। অথচ ভার্সান 4 থেকে 5 ফুট লম্বা। ছেলেটা একটা পটেটো চিপস কিনে ওই জাম গাছ তলার নিচে যেয়ে দাঁড়ায়। একটা চিপস মুখে নেয়। ঠিক এমন সময় যেবা পাগল প্রায় অবস্থায় বাড়ি থেকে নেমে আসে উলঙ্গভাবে। আর ওর সাথে ছিল বড় লোকের ভদ্র আদওয়ালা অ্যাপার্টমেন্ট সোসাইটির এক বন্ধু। বাড়ির সবাই রাস্তায় নেমে যায় ওদের সামাল দেওয়ার জন্য। ছেলেটা দেখে ওর ক্লাসমেটরা সবাই এখানে দাঁড়িয়ে আছে, কারণ জেবা ওর বোনের বিয়েতে ওর স্কুলের ফ্রেন্ডদের দাওয়াত দিয়েছিল। আর সামনে ছিল ওই ছেলেটা যে কিনা জেবাকে প্রপোজ করেছিল। তার মানে আজ এত বছরে ফাইনালি ওদের ভেতর একটা সম্পর্ক তৈরি হয়েছে। সবই হয়েছে যখন তখন। তাহলে ছেলেটা আর ওর বাবার দোষ কি ছিল? কেন ওর ছাত্র জীবন শৈশব নষ্ট করলো? কেন জন্মদাতাকে মার খেতে হলো? একটা পটেটো চিপস খেতে যতক্ষণ লাগে ততক্ষণ একটা ছেলে মেয়ে রাস্তা সবার সামনে নিজের ইজ্জত বিসর্জন দিচ্ছিল। মূলত ওরা ভার্সানের চারপাশে চারপাশে ঘিরে এমনটা করছিল, কারণ ওদের দ্বারা যা হচ্ছে তা সবই করছে ভার্সানের অধীনস্থরা। ব্যাপারটা এমন ছিল, ভার্সানের গোলামরা তার হুকুম পালন করছে। এরই মধ্যে একজনের চোখ পড়ে জামগাছ তলায় বসে আছে কেউ। সে ডাক দিয়ে বলে, মহিবুল্লাহ। হঠাৎ করে সব থমথমে হয়ে যায়।
কারণ এত বছর পর সবাই আমাকে দেখলো। জেবাও সেই বন্ধুটা ধীরে ধীরে মাটিতে বসে পড়ে। আমার দিকে তাকিয়ে ওরা কাঁদছিল, আর জেবার চাচারা আত্মীয় স্বজনরা আমার দিকে তাকিয়েছিল। আমার বন্ধুরা আমার কাছে আসতে নিচ্ছিল, আর আমি একটা তুড়ি দেই, যার দরুন ভার্সান আমার হাতে এসে পড়ে। আর আমার চোখ সেইভাবে পরিবর্তন হয়ে যায়। ওরা আমার চোখে চোখ দেখে আর সামনে আসে না। যেবাও সেই বন্ধু যখন শান্ত হয়ে যায়, ওদের গায়ে কাপড় দিয়ে জড়িয়ে দেওয়া হয়। সেই রাস্তা, সেই বাড়ি, সেই লোক সকল, সেই জাম গাছ ও সেই রাত, শুধু পার্থক্য আজ মানুষের অবস্থান। সেদিন ওদের ক্ষমতা ছিল, আর আজ আমার ক্ষমতা। ইজ্জতের বদলে ইজ্জত। চাদরে মোড়ানো ছিলাম আমি, আর আমার হাতে ছিল বারসান, এবং পেছনে ছিল এর অধীনস্থরা। সবার সামনে দিয়ে চলে এসেছিলাম, কেউ টাচ করতেও সাহস পায়নি। অসংখ্য কুকুর ডাকছিল ভয়ার্তভাবে, আর আমার হুঁশ ফিরে আসে হঠাৎ। অর্থাৎ অজ্ঞান অবস্থায় নিজের অতীতকাল সামনে এসে ছোঁয়া দিয়ে গেল। জ্ঞান ফিরলে বর্ষাদের বাড়িতে নিজেকে পাই। আমার চারপাশে বর্ষার বাবা, মামা, তারা বলে, হুজুর ঠিক আছেন? কেমন অবস্থা এখন? আমি চলে আসি সেই বাড়ি থেকে। আমি আমার বাড়িতে রুমে বসেছিলাম। ঝুম বৃষ্টি হচ্ছিল বাহিরে, আর আমি চেয়ারে বসে আছি, এবং আমার সামনের টেবিলে উপরে রাখা পৃথিবীর মানচিত্র। আমার মনে এই মানচিত্র সবসময় থাকে, কারণ এর কাজ সবার কাছে একরকম হলেও আমার কাছে ভিন্ন রকমের। মানচিত্রের পূর্ব প্রান্তে এক লেলিহান শিখা উড়ে এসে পশ্চিমে মিলে গেল, আর সেখান থেকে রক্ত ঝরে এক প্রণালীতে মিশে গেল। ঠিক তখন দরজায় কারো নখের শব্দ। আমি বিজি ছিলাম আমার কাজে, এতটাই বিজি ছিলাম যে আমি লক্ষ্য করিনি। বেশ কয়েকবার নক করবার পর আমি ভেতরে আসতে বললাম। অনুমতি পেয়ে ঘরে আসেন কবির সাহেব এবং তার শালা। আমি জানতে চাইলে তারা আমাকে উত্তর দেন তারা বেশ সমস্যার মধ্যে আছেন, আর এর থেকে বাঁচার জন্য আমার সাহায্য দরকার। যেহেতু আমি মানচিত্রে অন্য একটা বিষয়ে ব্যস্ত ছিলাম, তাই আমি তাদের বারণ করি, কারণ যা আমি করছিলাম তা থেকে আপাতত দৃষ্টি অন্যদিকে দেবার সুযোগ ছিল না। কবির সাহেব বলেন, হুজুর, বড় আশা নিয়ে এসেছি, একটু দেখেন। আমার পুত্রবধূর 2টা বাচ্চা পরপর মিসক্যারেজ হয়ে গেছে। এখন ওর 7 মাস চলে। এবারও ওরা বাচ্চাটাকে মেরে ফেলবে। আমি বলি, দয়া করে আপনি অন্য কারো কাছে যান, কারণ মূলত আমি নিজে একটা বড় সমস্যায় পড়তে যাচ্ছি, যার ইঙ্গিত দেওয়া হয়েছে। তাই আমি আমার কর্মপরিকল্পনা সেট করছিলাম। এখন নতুন ঝামেলায় জড়াতে চাচ্ছিলাম না। সে সময় কবির সাহেব বলেন, জানেন, সমস্যাটা মিটে যাবে এমনি, সব হবে স্বাভাবিক, যদি একটি রাত নিজের মেয়ের সাথে কাটাই। কথাটা শুনে আমি মানচিত্র থেকে চোখ ফিরিয়ে তাদের দিকে প্রথমবারের মতো ভালো করে তাকাই, আর দেখি এক বাবার এমন অসহায় আত্মসমর্পণ। কবির সাহেব মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আমি বলি, আজ যান, আপনারা, কাল আসছি আমি। মূলত আর ফেরানো তাদের সম্ভব ছিল না। পরের দিন আমি যাই কবিরের বাড়িতে। কবির সাহেব তার ড্রয়িং রুমে আমাকে বসতে বলেন। ঠিক তখনই আমার সামনে এসে বসে বর্ষা। মাথার চুলগুলো জট লাগানো, এলোমেলো, সম্পূর্ণ শরীর রোগা শুকনো, শুধু পেটটা বোঝা যাচ্ছে, কারণ 7 মাসের অন্তঃসত্ত্বা ছিল সে। মূলত বর্ষা কবিরের পুত্রবধূ। সে আমার সামনে পায়ের উপর পা দিয়ে বসে ফেল ফেল করে আমার দিকে তাকিয়ে আছে। বর্ষা কবিরকে উদ্দেশ্য করে বলে, কাউকে আর পাস নাই, সব রেখে ওরে নিয়ে আসছস? বর্ষা উঠে আমার দিকে তাকাতে আসতে চাইলে আমি পা দিয়ে ফ্লোরে একটা শব্দ করি আস্তে করে। বর্ষা বুঝে যায় এবং নিজের জায়গায় বসে বলে, ভাব নিস না, ভাব নিস না, যার সাল নাই সে যেন, তার যেন কি বেশি, মানে কুকুর বলছে আমাকে। আমি চুপ করে ওকে দেখছিলাম। সে সময় বর্ষা বলে, আচ্ছা, কথা যখন বলবি না, ঠিক আছে, নতুন কোনো ডিল হবে না, যা আগে হয়েছে তাই থাকবে, খালি হাতে আমরা ফিরব না। সে সময় আমি বলি, ভরা হাতে যে যেতে দিব না, সেটা জানিস? বর্ষার ভেতরে এনটিটি হাসতে হাসতে বলে, দেখা যাবে। এরপর বর্ষা চলে যায় ওর রুমে।
একটা মানুষ সম্পূর্ণ পোজেসড হয়ে সবার সামনে এভাবে ঘোরাফেরা করছে ওপেনলি, এর অর্থ একটাই যে প্রতিপক্ষ আগন্তুক না, মেহমানের পরিচয় বহন করে। আমি কবির সাহেবকে বলি, বলেন আপনাদের কি সমস্যা? তখন কবির বলেন তিনি পেশায় ডাক্তার এবং তার ছেলে সুমনও পেশায় ডাক্তার। তার 2 সন্তান নিয়ে পুত্রবধূ সহ 5 জনের পরিবার। সবকিছু ভালোই ছিল, কিন্তু সমীকরণ বদলে যায় বছরখানেক আগে। এক রাতের একটা ঘটনা ঘটার পর। সেদিন রাতে হসপিটালের নাইট শিফটে সুমনের ডিউটি ছিল, কিন্তু সুমন হাসপাতাল থেকে ফিরে আসে এবং নিজের ঘরে যেয়ে ঘাপটি মেরে বসে থাকে। কবির ব্যাপারটা লক্ষ্য করে সুমনের কাছে যায় আর জিজ্ঞেস করে কেন আজ ফিরে আসলে। কবির সাহেব দেখেন সুমন পাগলের মতো নিজের হাত কামড়াচ্ছে অনবরত, যার কারণে ওর মুখে রক্ত লেগে আছে। কবির হতবাক হয়ে যায় এবং সুমনকে হুঁশে এনে ফার্স্ট এইড দেয়। অর্থাৎ সুমন অবচেতনভাবে নিজের হাত কামড়াচ্ছিল। কবির সুমনকে বলে কি হয়েছে তার। সুমন তখন বলে সে হসপিটালের ইনচার্জ ছিল এমন সময় একটা লাশ আসে, অর্থাৎ হাসপাতালে আনার পথে মানুষটা মারা যায়। সুমন চেক করে এবং মৃত ঘোষণা করে লাশটা পোস্টমর্টমের জন্য পাঠায়, কারণ ফাঁসি দিয়ে মারা গিয়েছিল। লাশের সাথে আত্মীয় স্বজন ও পুলিশ ছিল। লাশটা মর্গে পাঠিয়ে সুমন নিজের চেম্বারে চলে যায়। বেশ কিছুক্ষণ পর একজন লোক সুমনের চেম্বারে আসে। লোকটা সুমনকে বলে, স্যার, পোস্টমর্টম না করলে হয় না, আপনারা শুধু শুধু এসব করেন। সুমন বলে এটা একটা প্রসেস, পরবর্তীতে যে কোনো প্রমাণের জন্য যদি দরকার হয় সেজন্য। লোকটা বলে মানুষ মারা গেলে আর কিসের প্রসেস? কতজনকে পোস্টমর্টম করান আপনারা? কই সব অপরাধীকে ধরা পড়ে? একটা মানুষ মারা গেলেও আপনাদের জন্য শান্তি পায় না, যত সব কসাইগুলো। এই কথা শুনে সুমন রাগ হয়ে যায় এবং বলে বেরিয়ে যান আমার চেম্বার থেকে, অন্যথায় সিকিউরিটি ডেকে বের করে দিব। সে সময় লোকটা কি যেন একটা সুমনের দিকে ছুঁড়ে মারে এবং বলে, নে, এই নে, খা, খেয়ে শক্তি হ। আজ আমার টাকা, কাল তোরটা খাবো। সুমনের মুখে যে লাগে ছুঁড়ে আসে জিনিসটা, সুমন দেখে এটা একটা তাজা কলিজা, যা ওই লোক নিজের বুক ছিঁড়ে ওর দিকে মেরেছে। সুমনের মুখ রক্ত রক্ত মাখা হয়ে যায়। পরক্ষণেই সুমন বুঝতে পারে এটা আর কেউ না, এই লোক তো সে যাকে সুমন মৃত ঘোষণা করে পোস্টমর্টম করতে পাঠিয়েছে। একটা মৃত লাশ ওর সাথে কথা বলছে, যার বুক চিরে তখনও রক্ত ঝরছিল। সুমন ব্যাপারটা নিতে পারেনি। সে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। হাসপাতালের স্টাফ ও অন্যান্য ডাক্তারেরা ওর হুঁশ ফেরায়। সুমন দেখে ওর চেম্বার সম্পূর্ণ পরিষ্কার, রক্তের কোনো ছিটে ফোঁটা নেই। ততক্ষণে ওই লাশটা কমপ্লিট, অর্থাৎ পোস্টমর্টম শেষ হয়ে গেছে এবং আত্মীয় স্বজনের কাছে হস্তান্তরও করা হয়ে গেছে। তো সবকিছু শেষ হলে ডোম এসে সুমনকে বলে, স্যার, লাশটা কি আদৌ মারা গিয়েছিল? সুমন বলে, মানে? ডোম বলে, স্যার, এমন অভিজ্ঞতা আমার কখনোই হয়নি। পোস্টমর্টম করার সময় লাশটা বারবার কেঁপে উঠছিল, আর আশ্চর্যের বিষয়, মিনিট 10 মতো লাশের ইন্টারনাল অর্গান, ওই কলিজা খুঁজে পাচ্ছিলাম না। আমরা হতবিহ্বল হয়ে যাই। এরপর দেখি পাশে থাকা অন্য স্ট্রেচারে কলিজার টুকরা আলাদাভাবে পড়ে আছে, কিন্তু এটা তো সম্পূর্ণ অস্বাভাবিক ব্যাপার ছিল। সুমন এই কথা শুনে শক খেয়ে যায় আর ব্যাপারগুলো হজম করতে না পেরেই তাড়াতাড়ি বাড়িতে চলে আসে। যেহেতু কবির সাহেব নিজেও একজন ডাক্তার, সে সুমনকে আশ্বস্ত করে যে এরকম কিছুই হয়নি, তুমি হ্যালুসিনেশনের শিকার হয়েছ। সুমন ও তার বাবার কথায় বিশ্বাস করে, কিন্তু ওর মুখে রক্ত লেগেছিল সেই বিষয়টা তখনও সুমনের খটকা লাগছিল। যাই হোক, ওই ঘটনার কিছুদিন পর সুমন রাতের বেলায় বাড়ি থেকে বের হয়। বাড়ির মেইন গেট খুলে বের হবার সময় সুমন দেখে চিরচেনা রাস্তাটা ভ্যানিশ হয়ে গেছে, কারণ সুমনের সামনে পড়ে আছে গ্রামের মেঠো পথ। সুমন অবাক হয়ে যায় এটা ভেবে যে এখানে এই রাস্তা এলো কিভাবে। সে ধীরে ধীরে অগ্রসর হয়। কিছু দূর যাবার পর ওর সামনে পড়ে বেশ কয়েকটা খড়কুটোর ঘর। সুমন দেখে ওর বিপরীত দিক থেকে নিভু নিভু করে কিছু একটা জ্বলছে। সে দেখে একটা বাচ্চা সেই দিক থেকে আসছে, ওর হাতে ছিল হারিকেন। সেখান থেকে আলো দেখা যাচ্ছে। সুমন দেখে ওই ছেলেটা বা বাচ্চাটা খুব সতর্কতার সাথে
ঘরে প্রবেশ করলো। বাচ্চাটার হাতে লাল একটা পুটলি ছিল। সেই ঘরে বাচ্চাটা প্রবেশ করে। কিছুক্ষণ ওই ঘর থেকে কি যেন একটা কথা ভেসে আসলো। বাচ্চাটার গোঙানির শব্দ শোনা যাচ্ছিল। ওই ঘরটা হঠাৎ করেই কেঁপে উঠল, এমনভাবে যেন কোনো উল্লাস হচ্ছে। এরপর ওই ঘর থেকে চোখের পলকে বের হয়ে এলো 4 পায়ে ভর করে একটা জন্তু। এমন পশু সে কখনো দেখেনি। ওই পশু কয়েক লাফে পাশে থাকা ওই গাছের মগডালের চূড়ায় উঠে 2 হাত মেলে কি যেন বলছিল একদিকে চেয়ে। মনে হচ্ছিল কারো সাথে কথা বলছে। ঠিক সে সময় বাড়ির ঝড়ের গতিতে একটা পাখি এসে ওই পশুটাকে খাবড়িয়ে ধরে উড়ে চলে যায়। ছোট্ট একটা পাখি বিশাল এই পশুকে নিমেষে হাওয়ায় নিয়ে চলে গেল। সুমন অবাক হয়ে তাকিয়ে আছে। এমন সময় এক বৃদ্ধ মহিলা ওর সামনে আসে। বৃদ্ধ মহিলাটা লাঠির উপর ভর করে কুঁজো হয়েছিল। সুমন ওই ঘরগুলোর একটি থেকে প্রচণ্ড আর্তনাদ শুনতে পায়, একটা পুরুষ কণ্ঠের। সুমনের হাতে ওই বৃদ্ধা কি যেন তুলে দেয় আর বলে, এই নে, নিয়ে যা, এটার জন্যই যত জ্বালা। এই বয়সেও শক্তি নেই, সময় অসময় মৃত জীবিত কিছুই দেখে না, আর ভালো লাগে না, তাই নিয়ে আসছি, নে ধর। সুমন এই বিদঘুটে অন্ধকারের মধ্যে ওর হাতে কি তা দেখার চেষ্টা করে। আর সুমন দেখে এটা পুরুষের স্পর্শকাতর মাংসপিণ্ডের টুকরো, যেখান থেকে রক্ত ছড়ছিল। সুমন হাত ছাড়া দিয়ে ফেলে দেয় এবং ভয়ে বলে, এইসব কি হচ্ছে? ওই বৃদ্ধা বলে, হায় হায় হায়, ফেলে দিলি? মাথা যাওয়া থেকে এটা যাওয়া তো ভালো। এই কথা বলে ওই বৃদ্ধ এবার সোজা শটান হয়ে দাঁড়ায় এবং নিজের মুখের কাপড় সরিয়ে দেয়। সুমন দেখে চেহারাবিহীন একটা মুখমণ্ডল। সুমন আর নিতে পারে না, ও অজ্ঞান হয়ে যায়।